আমেরিকার বলে যে কোনো সময় উইকেট উপড়ে যেতে পারে ডক্টর ইউনূসের। আপনাদের যে খলিলুর রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, প্রথমে তিনি এখান থেকে গেছিলেন কাতারে, সেখান থেকে তাকে দুবাই ডেকে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তার গন্তব্য হয় আমেরিকাতে। খলিলুর তার সঙ্গে আন্ডার সেক্রেটারি হুকার এইচ তার সঙ্গে কথা হয়। তারপরেতে জেমসন গ্রিন, ইনি হচ্ছেন ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ, তার সঙ্গেও কথা হয়েছে। এখন এই যে বাংলাদেশে অন্তর্বর্তী নির্বাচন, সংখ্যালঘু নির্যাতন, তারপর সহিংসতা যেগুলো চলছে ইউনূসের আমলে, তাতে আমেরিকা প্রচণ্ড খাপ্পা। কারণ আমেরিকা পৃথিবী জুড়ে এখন তো এটা পরিষ্কার হয়ে গিয়েছে আমেরিকা এখানে রেজিম চেঞ্জ করেছে। এখন রেজিম চেঞ্জ করে যাকে বসিয়েছে তিনি যদি এই ধরনের কাজকর্ম করেন তাহলে আমেরিকার মুখ পুড়ছে। সেটা আমি আগেও আপনাদের বলেছি, সেটাও খলিলুর রহমানকে এই আপনার হুকার এইচ তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন অন্তর্বর্তীমূলক নির্বাচনের কোনো নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি হয়নি, এজন্য আমরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছি এবং আমরা খুব দুঃখ পেয়েছি। তাকে 36 পাতার একটি অভিযোগপত্র দেওয়া হয়। বিশেষ করে ভারতের সঙ্গে যে বৈরতা সৃষ্টি ডক্টর ইউনূসের আমলে যেটা হয়েছে এবং তিনি নিজেও যেটা করেছেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক যে নীতি আছে তার পরিপন্থী। এবং চীনের সঙ্গে যে ভারতের যে ঘনিষ্ঠতা বাড়ছে, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাণ্ডের ফলে একটা ভুল জিনিস হয়েছে। তাতে আমেরিকা মেরামতির চেষ্টা করছে, সেখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন ডক্টর ইউনূস এবং তার শাসিত সরকারের অন্যান্য প্রতিনিধিরা। ফলে ডক্টর ইউনূসের ওপরেতে তারা বেজায় খাপ্পা হয়ে রয়েছে। আজকে আপনাদের মধ্যরাতে বা আমাদের মধ্যরাতে 8 ঘন্টা তো তফাৎ আপনাদের আমাদের, আজকে মধ্যরাতে জেমসন গ্রিন, আজকে মধ্যরাতে পল কাপুর আর সার্জিও গোর, এই দুজনের সঙ্গে মিটিং আছে খলিলুরের। এই খলিলুর রহমানের এই মিটিংয়ের আগে জেমসন গ্রিন যে 36 পাতার যে অভিযোগপত্র তাকে পৌঁছে দিয়েছেন, সেটা তাকে ভালো করে স্টাডি করতে বলা হয়েছে এবং বলা হয়েছে এই 36 পাতার অভিযোগে যতগুলো অভিযোগ আপনার রয়েছে তার সপক্ষে আপনি উত্তরটা দেবেন। ঢাকার উত্তর কি? খলিলুর বলেন আমি তো প্রধান উপদেষ্টা নই, আমি কি করে সব উত্তর দেব? তখন ওরা বলেন যে আপনি প্রধান উপদেষ্টা নন, কিন্তু আপনি তো এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আপনার সঙ্গে নিশ্চয়ই আলোচনা করে করা হয়, তাহলে আপনি নিশ্চয়ই জানবেন। খলিলুর সেখানে চুপ করে থাকেন। খলিলুর তো বলতে পারেন না যে আমাকে পাত্তাই দেন না, আমাকে ইডিয়েট ফিডিয়েট বলে গালাগাল করেন, সেটা তো আর বলতে পারেন না। ফলে খলিলুর এখানে চুপ করে থাকেন, খলিলুর কোনো কথা বলেন না। তাই খলিলুর এখন একটু ভেতরে ভেতরে অস্বস্তিতে রয়েছেন যে এই পল কাপুর এবং সার্জিও গোর তাদের সঙ্গে যখন বৈঠক হবে, সেই বৈঠকে তিনি কোন কোন প্রশ্নমানের মুখোমুখি হবেন। তবে এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ইউনূসের কর্মকাণ্ডে তারা খুব একটা সন্তুষ্ট নয়
এবং তারা বিকল্প কিছু ভাবছেন। এই যে বিকল্প ভাবা, সেটা হয়তো আগামী কাল পরশুর মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে বিকল্প কি ভাবা। এখন আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে, আমার, এটা কোনো খবর নয়, আমার দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে, এখানে ইউনূসের থেকে বেশি পাত্তা পাচ্ছেন খলিলুর রহমান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এবং ভারতের ঘনিষ্ঠ। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এমন একজনকে চাইবে যে এই পরিস্থিতিতে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দুজনের সঙ্গেই একটা সমান সখ্যতা বজায় রেখে চলেছে, সেই রকম কোনো ব্যক্তিকে। তাহলে সেইরকম ব্যক্তি যদি বাছা হয়, তাহলে এই মুহূর্তে খলিলুরের মানে গ্রহণযোগ্যতা অনেক বেশি। ফলে আমার তালিকায় খলিলুর হয়তো এগিয়ে থাকতে পারেন। এটা আমার নিজস্ব মানে বুদ্ধি বিবেচনায় বলে। যখন তারা ইউনূসকে হটাতেই চাইছেন, তাহলে কাউকে বসাতে হবে। কারণ ইউনূস থাকলে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, দেশেই অরাজকতা চলবে, এবং একটা কড়া হাতে এটাকে দমন করার জন্য সেই রকম ব্যক্তির দরকার যে দুটো দেশের পক্ষেই মানে তার রয়েছে, বন্ধুত্ব রয়েছে এবং সম্পর্ক ভালো, এবং দেশকে তিনি ভালোভাবে চেনেন। কারণ দেশের সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক আজকে ভালো আছে, কালকে খারাপ হয়ে যেতে পারে, আবার আজকে খারাপ আছে, কালকে ভালো হয়ে যেতে পারে। কারণ সবই নির্ভর করে সময়ের ওপর। যেমন এই যে আমেরিকার সঙ্গে ভারতের যে এখন ট্যারিফ নিয়ে যে টানাটানি চলছে, এবং মাঝে মাঝেই ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছেন, আমাদের নরেন্দ্র মোদী কিন্তু চুপ করে আছেন। কারণ নরেন্দ্র মোদী জানেন যে কূটনীতিতে কোনো সম্পর্কই মানে মন্দ ভালো কোনোটাই চিরস্থায়ী নয়, সবটাই কিন্তু সময়ের ওপর নির্ভর করে। আর ইন্দো প্যাসিফিক জোনে নিরাপত্তা এবং চীনকে দূরে রাখা, চাপে রাখা, এবং ব্রিক্স গঠনের ব্যাপারে ভারত হচ্ছে এখন ট্রাম্প কার্ড। ভারতকে যদি চটানো হয়, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় পুরো একেবারে একা হয়ে পড়বে, আর তার কোনো রকম মানে এইখানে প্রভুত্ব খাটানোর কোনো রকম মানে এই থাকবে না, রাস্তাই থাকবে না। ফলে এই চীনের প্রতি প্রভাব কমানো, এই যে আপনাদের প্লেন কেনার কথা হচ্ছে, কিনবে কি কিনবে না সে তো পরের কথা। পাকিস্তান থেকে ওই ঝরঝরে লটঝরে প্লেন যে করে উঠবে, সে কটাই কয়েকদিনের মধ্যে ক্র্যাশ করবে, পাইলটগুলোর ফালতু প্রাণ যাবে। তার চীনে যে বিমান কেনার কথা হচ্ছে, কিনুক বা নাই কিনুক, প্রস্তাব তো গেছে, একটা 30 মিলিয়ন একটা প্রস্তাব নাকচ হয়েছে, কিন্তু এই প্রস্তাবটা তো পাকিস্তানও স্বীকার করেছে, এবং বাংলাদেশের আপনার নৌপ্রধানও পাকিস্তানে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমরা মাল্টি রোল ওই যে আমরা কিনছি, যেটা চীনের তৈরি, পাকিস্তান শুধু যন্ত্রাংশটা জোরে, পাকিস্তান নিজে কিছু করে না, এটা ছুঁচো বানায় না পাকিস্তান। তো বাংলাদেশ সেক্ষেত্রে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে আছে। বাংলাদেশে তবু কিছু উৎপাদন হয়, কিছু রপ্তানি হয়, পাকিস্তানে কিচ্ছু তৈরি হয় না, কিচ্ছু রপ্তানি হয় না। ফলে পাকিস্তান হচ্ছে একটা ভাঁড়ের দেশ, যেটা হচ্ছে পুরো আর্থিক সহায়তার উপর চলে, মানে ভিক্ষাবৃত্তি করে চলে। তো এখন আগামীকাল এই যে পল কাপুর এবং সার্জিও গোর, তাদের যে সঙ্গে যে খলিলুরের মিটিং আছে, সেই মিটিংয়ে পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র কাকে বসাতে চলেছে। তো ইউনূস যে একেবারে অপাঙ্ক্তেয় হয়ে গেছেন, ইউনূসের কথা কিন্তু কেউ জিজ্ঞেসও করেন না, ইউনূসকে কিছু বলার কথাও ওনারা বলেন না যে এটা গিয়ে আপনি ডক্টর ইউনূসকে বলবেন। একটা মানুষ যদি নিজেকে নামাতে চায়, তাহলে নামাতে সে কোথায় নিয়ে যায় নিজেকে নিজে বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। এখন যখন অনুধাবন করতে পারছে, তখন কিন্তু
আদৌ যদি পেরে থাকেন, অনুধাবন আদৌ যদি পেরে থাকেন, তাহলে পরে তিনি, আমার মনে হয় না খুব একটা বেশি দিন অনুধাবন করলেও তিনি থাকতে পারবেন, আর তিনি ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন। সুতরাং আপনারা অপেক্ষা করুন। ডক্টর ইউনূসের জামানা খুব শীঘ্রই অন্ত হবে। কেউ হটাবে না। যে বসিয়েছে সেই কান ধরে সরিয়ে দেবে, তারপর দেশেই রেখে দেবে, তাকে সেফ এক্সিটও দেবে না, কারণ ভারতকে সেক্ষেত্রে চটাবে না, কারণ ভারত বলেছে সেফ এক্সিট আমরা ইউনূসকে দেব না। সেক্ষেত্রে ভারতকে চটিয়ে ইউনূসের মতো একটা মানুষকে তারা সেফ এক্সিট দেবে না। আমেরিকা, যতক্ষণ পর্যন্ত আমেরিকার স্বার্থ আছে ততক্ষণ আমেরিকা আপনার বন্ধু। স্বার্থ মিটে গেলে আমেরিকা আপনার দিকে ফিরেও তাকাবে না। এটা সারা পৃথিবী জানে। আর ইউনূস কতটা জানে না জানে, যদি না জানে তাহলে এবার বুঝে যাবে, আর জানলে পরে তিনি এখন আফসোস করবেন। এছাড়া তার কিছু আর করার নেই। কারণ এখন ওই আপনার বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, তারা কিন্তু এখন এই ব্যাপারে কোনো কথা বলতে পারছেন না। তাদের এই ব্যাপারটা নিয়ে একদম মুখ চুপ করে থাকতে বলা হয়েছে, মানে ডেমোক্র্যাটদের তরফ থেকে। ডেমোক্র্যাটরাই তো অপোজিশন, তারা এবার চাইছে ভোটে জিতে আসতে। ট্রাম্পের আমলে যত ভুল কাজকর্ম হয়েছে সেটা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড ডেমোক্র্যাটদের কাছে। আর ডেমোক্র্যাটরা এই ভুল শোধরানোর ব্যাপারে হিলারি ক্লিন্টন আর বিল ক্লিন্টনকে কোনোভাবেই অংশগ্রহণ করতে দিচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে। ফলে আপনারা একটুখানি অপেক্ষা করুন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে গেলে আওয়ামী লীগকে আনতেই হবে। সেক্ষেত্রে শেখ হাসিনাকে হয়তো আমেরিকায় এবং ভারত দুজনে নিয়ে গিয়ে বসিয়ে দেবে ওইখানে, বাংলাদেশে হয়তো রাষ্ট্রপ্রধান হিসেবে বসাবে, অথবা আপনার ওখানে এমনি নির্বাচন লড়ার জন্য বসাবেন। সেটা শুধু এখন সময়ের অপেক্ষা। যারা হতাশ হয়েছিলেন, যারা ভাবছিলেন যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, ফিরবে কি ফিরবে না, তাদের কাছে এটা একটা সুখবর যে অন্তর্ভুক্তি নির্বাচন করার ব্যাপারে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়ে দেওয়া হয়েছে, ভারত তো বলেই দিয়েছে, এবং শেখ হাসিনা দেশে ফেরার জন্য তৈরি হয়ে আছেন। ক্ষেত্র পুরো মানে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। মানে মানে যে ক্ষেত্রটা তৈরি করার জন্য এতদিন অপেক্ষা করা হচ্ছিল, সেই ক্ষেত্রটা তৈরি করা হয়ে গিয়েছে। এইবারেতে আপনাদের অপেক্ষা করতে হবে। তাহলে পরে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনারা কতটা বিপদে আছেন আর কতদিন বিপদে থাকবেন। একটু অপেক্ষা আপনারা করুন। সেটা হচ্ছে আজকে আপনারা দেখলেন যে মার্কিন সরকার তারা বলেছে যে বাংলাদেশের খনিজ সম্পদ বা বাংলাদেশের যেসব সম্পদ সাগর গর্ভে বা ভূমিতে আছে এগুলো উত্তোলনের ব্যাপারে মার্কিন সরকারের সাথে চুক্তি নাকি একদম খুব ওয়েল অ্যান্ড গুড চুক্তি হয়েছে। তো এটা আপনি বলার কি স্যার? আপনি তো বলার দরকার নেই। ওয়েল অ্যান্ড গুড হয়েছে কি হয় নাই সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে চুক্তিটা বৈধ না অবৈধ, এবং কোন সরকারে করেছে, এটা কি বৈধ সরকার করেছে না অবৈধ সরকার করেছে, সেটা বাংলাদেশ বলবে। আপনি একবারই বলার দরকার কি? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, তাই নয় কি ভাইরা? দ্বিতীয় কথা, আমরা হয়তো এই যে নির্বাচন, এই বাংলাদেশের প্রতিদিন লাশ পড়ছে, নদী নালাতে লাশ পাওয়া যাচ্ছে, এগুলোর চিন্তা করতে করতে একটা জিনিস আমরা সকলেরই না, কিছু কিছু ভাই বোনেরা হয়তো চোখ এড়িয়ে গেছে, সেটা হচ্ছে যে গুম কমিশন। এতদিন আমরা শুনতাম যে লক্ষ লক্ষ লোক গুম হয়ে গেছে। সেই গুম কমিশনের রিপোর্ট পেশ করেছে আজ থেকে 4-5 দিন আগে। ওই যে মহিলা একজন আছে, উনি সব পেশ করলো। ওখানে আবার পত্রিকাতে বড় বড় করে আসছে যে 1,500 লোক গুম হয়েছে, সেটার রিপোর্ট। এবং সেখানে সর্বশেষ আপনি যদি পুরো নিউজটা পড়েন, সেখানে যে দেখবেন যে ওনারা 1,500 লোক গুম হয়েছে বলার পরে 287 জন অরিজিনালি গুম হয়েছে বলে ওনারা রিপোর্ট পেশ করেছেন। 287 জনকে পাওয়া যাচ্ছে না গত 16 বছরে।
আচ্ছা ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, আমি ধরলাম। তো 287 জন যদি হয়, 300 জনই ধরলাম, বাকি 1200 জন কোথায়? এবং গুম কমিশনের এই রিপোর্টের মধ্যে প্রথম যেমন একজন গুম, সেটা হচ্ছে যে আপনার শিলং থেকে আসা আমাদের বিএনপির সালাউদ্দিন সাহেবের কথা। কেন? সালাউদ্দিন সাহেবের তো হাজার হাজার ছবি দেখছি আমরা, উনি ভারতের শিলংয়ে ইস্ত্রি করা প্যান্ট শার্ট লুঙ্গি পরে, সাদা কাপড় পরে উনি ইন্টারভিউ দিচ্ছেন, উনি ঘুরে বেড়াচ্ছেন, উনি বিড়ি সিগারেট খাচ্ছেন, উনি পান বিড়ি চাবাইতেছেন বিশাল বাসায়। তাই উনি গুম হইলেন কোথায়? এ আজমি হেবেটা গুম হইল কোথায়? এখন ওনারা বলতে 287 জনের বাইরে যে 1,500 জন গুম হয়েছিল বলে বলেছিলাম, এরা সব ফেরত আসছে, বাকিরা 287 জন মিসিং। 287 জন মিসিং, এই 287 জন মিসিংয়ের মধ্যে কে কে আছে, কে কে? এখন ওনাদের কাছে যে রিপোর্ট, ওনারা যে রিপোর্ট পেশ করেছেন, তাতে আপনার এখানে প্রায় 200 জনের, 287 জনের 200 জনের নাম ঠিকানা যা উল্লেখ করা হয়েছে, এদের মধ্যে দেখা গেছে কেউ হয়তো ময়মনসিংহ শহরে রিক্সা চালাইত, উনি হারিয়ে গেছেন। কেউ হয়তো রাজশাহী খুলনা বরিশাল থেকে এসে ঢাকায় রিক্সা চালাইতেন বা ট্যাক্সি চালাইতেন, ওনার কোনো খোঁজ নেই। তো এটা পথে ঘাটে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেও মারা যাইতে আরে। আবার কারো কারো ছেলে নাকি বিদেশ যাওয়ার নাম করে কোথায় গেছে আর ফিরে আসেনি, এটা কি গুম? এখন তো দেখা যাচ্ছে অনেক ছেলে পেলে বাংলাদেশ থেকে জিহাদি হওয়ার জন্য সিরিয়া আফগানিস্তান এবং পাকিস্তানে পাঠানো হচ্ছে। পাকিস্তানে এই যে কয়দিন আগে দেখলেন বাংলাদেশি যুবক নিহত, উনিও গুম, উনিও নাকি গুম। তো ওনারা গুম করে কে পাঠাইছে? তো এই হচ্ছে যে গুম কমিশনের রিপোর্ট নিয়ে ওই যে লক্ষ লক্ষ গুম হয়েছে বলে আগে একটা প্রপাগান্ডা চালাইছে, এখন আইসা আর ওনারা সেইটা তো আর কাহিনী করতে পারতেছে না। সে মায়ের ডাক চায়ের ডাক এরা সব ভাইগে গেছে। এখন আছে এই মহিলা সহ 8-10 জন ফরমায়েশি গুম কমিশন, যে 287 জন 15 বছরে গুম হয়েছে, কিন্তু তার মধ্যে কোনো একজন স্পেসিফিক, কোনো একজন অতীব গুরুত্বপূর্ণ বাংলাদেশি কোনো লোক নাই, মানে যার দ্বারা দেশের ক্ষতি হতে পারে, রাষ্ট্রের ক্ষতি হতে পারে, বা সরকারের ক্ষতি হতে পারে, সরকারের ব্যাটারে গুম করলে টিকা যেতে, এরকম কোনো লোকের নাম নাই। সব আছে এই সে আগরম বাগরম, মানে আপনার বাসার কাজের বেটি আপনার লগে ঝগড়া করে চলে গেছে, এটাও গুম, রিপোর্টিং গুম। তো এইরকম তো আপনার এই যে আপনার আমেরিকা ইংল্যান্ড ইউরোপে প্রতি বছর এরকম 1,00,000-2,00,000 লোক নিরুদ্দেশ বইলা রিপোর্ট হয়। পরবর্তী দেখা যায় হয়তো একটা 50% ফেরত আসছে, 50% ফেরত আসেনি। তাহলে কি এটা গুম? এগুলো হচ্ছে ফরমেশন। এটা আমরা আমাদের অনেক ভাইরা হয়তো চোখে এড়িয়ে গেছে যে গুম কমিশন কি করছেন, যেখানে বলেছে যে লাখ লাখ, পরে বললেন যে 1,500 নিউজ উঠছে কিন্তু 1,500 গুম হয়েছে, কিন্তু সেখানে দেখানো হচ্ছে যে সব ফেরত আসার পরে 267 জন এখনো গুম আছেন। কোথায় আছেন কেউ জানে না। তো এটা তো লিবিয়া দিয়া ইউরোপ পাচার হইতে যায় মারা গেছে বাঙালি, আছে না? আফগানিস্তান সিরিয়া পাকিস্তানে যায় যুদ্ধ করতে গেছে, আছে, এরকমই তো আছে। এছাড়া আর কি? এখন চলেন আসি যে ভারত খাদ্য এবং তেল সব কিছু বন্ধ করবে বলে এটা শোনা যাচ্ছে। আমি আসলে আপনাকে 100% গ্যারেন্টি দিতে পারবো না যে এটাই হচ্ছে, তবে শোনা যাচ্ছে। সেটা হচ্ছে যে ভারত তো বৃহৎ দেশ, তো এরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত স্টেট যা আছে, যেমন কলকাতা দিল্লি চেন্নাই আরও যা আছে, এদের মনে হয় 52টা না 53টা স্টেট আছে, এরকম কিছু একটা, বা আরও কমও হইতে পারে, সরি আমি জানি না এই বিষয়টা। এনারা সবাই ওই অঞ্চলের যারা আছে মুখ্যমন্ত্রী বা সংসদ সদস্য বা এমপি, যে যেই দলের হোক, সবাই মিলে সমন্বিত সিদ্ধান্ত নেয় রাষ্ট্রের যে কোনো বিষয়ে। যেমন শেখ হাসিনা যখন ভারতে গেলেন, ওনাকে সসম্মানে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হবে, এটা সর্বদলীয় ঐক্য, সর্বদলীয় সিগনেচার হয়েছিল। সারা ভারতের যত দল আছে, যত এমপি আছে, যত নেতা আছে, সবাই বলছে ওকে ওনাকে রাখতে হবে। যেমন সেইখানে মুসলমানদের সবচেয়ে বড় নেতা ভারতের ওআইসি, যার নেতৃত্বে 35 কোটি মুসলমান, যার কথা শুনে উনি নিজেও বলছেন যে আপনারা শেখ হাসিনাকে সসম্মানে রাখতে হবে। তো সেইভাবেই এখন নাকি খাদ্য, মানে আমাদের উপর টোটাল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার একটা পরিকল্পনা চলছে, যেটাতে ম্যাক্সিমামগুলো হয়ে গেছে, কিন্তু সাউথ ব্লকের চিঠিগুলো এখনো আইসা পৌঁছায় না। আর আপনারা জানেন যে এত বড় একটা দেশ যে ওদের এক স্টেট থেকে আরেক স্টেটে যাইতে 3 থেকে 4 ঘন্টা লাগে শুধুমাত্র বিমানে।
আমরা যারা বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আমরা যখন বাংলাদেশে ঢুকি, আপনারা দেখছেন যে শুধু ইন্ডিয়ার উপরে 2.5 থেকে 3 ঘন্টা বিমান চালাইতে হয়, তাহলে এটা কত বড় দেশ। এখন কলিকাতা বাংলাদেশের সাথে বা 7টা রাজ্য যে 7 সিস্টার, ওরা আমাদের সাথে, ওরা হয়তো আমাদের প্রবলেমগুলো জানে, কি হচ্ছে না হচ্ছে এগুলো ওরা খবর রাখে। বাকি অন্যান্য ডিস্ট্রিক্টের লোকজন এটার খবরই রাখে না যে কি হচ্ছে বা কোথায় কি চলছে না চলছে, এটা খবরও রাখে না। যেমন আপনারা দেখেন, আমরা যারা ঢাকায় থাকি, ঢাকা আলাদা, সেন্ট মার্টিনে কী চলে কিন্তু এটা খুব একটা খবর রাখে না, বা কক্সবাজারে কী চলছে, বা চিটাঙে যারা থাকে তারা ঢাকার কোথায় কী চলছে, রাজশাহীতে কী চলছে, খুলনায় কী চলছে, এগুলো খবর রাখে না। আমরা এক ডিস্ট্রিক্টে খবর রাখি না, এরপরও রাখি। আর ভারত তো এত বড় এক দেশ, এত হাজার টিভি চ্যানেল, এখানে কে কার খবর রাখে? তারা অনেকেই জানে না যে বাংলাদেশ আসলে কী চলছে বা কী হচ্ছে। সুতরাং ভারত সরকার সব স্টেটকে নাকি চিঠি দিয়া জানাইছে যে ওদেরকে বুঝাইছে যে কি কি হইতে যাচ্ছে, বাংলাদেশ কি ক্ষতি করতেছে এগুলো নিয়ে। সুতরাং আমাদের উপর একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মানে আমাদের খাদ্য, পোশাক, তারপর তেল, চাল, ডাল, সব কিছুর উপর একটা নিষেধাজ্ঞা যে এগুলো কোনো এক্সপোর্ট আর হবে না, মানে ভারত থেকে কোনো কিছু এক্সপোর্ট বাংলাদেশে করবে না। হ্যাঁ, বাংলাদেশ কিনতে পারে বাইরে থেকে, কোনো সমস্যা নাই। যেমন এই যে গ্যাস, সিলিন্ডার গ্যাস, যেটা আমরা $10 কিনতাম আগে কাতার, কুয়েত এগুলো থেকে, সেটা এখন $14 আমেরিকান কোম্পানি থেকে কিনতে, পিটার হাসের কোম্পানি থেকে। সেভাবে কিনবে, অর্থনীতি কী হলো না হলে সেটা জানার বিষয় না। তো সাউথ ব্লকের সিগনেচারের জন্য নাকি ওয়েট করতেছে। আর এটা হচ্ছে কখন? যখন এই যে মুস্তাফিজকে নিয়ে যেই খেলাটা বাংলাদেশ শুরু করেছে, এই খেলাটার পরে যখন বলো যে আইপিএল এর সম্প্রচারের উপরে নিষেধাজ্ঞা চালাবে, আইসিসিতে যাবে না খেলতে, এগুলো সব কিছুই মিলে ভারতে এবার আস্তে আস্তে সিস্টেমে পাইছে। মানে এখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভারত হয়তো ইন্টেনশনালি এই মুস্তাফিজকে বের করে দিছে, এমনও তো হইতে পারে। আপনারা ভাবেন না কেন এটা? একটু ওইদিকে ভাবি আমরা, যে তোমাদেরকে এমনভাবে করবো যে আমরা মুস্তাফিজরে বের করে দিব, তোমরা আইপিএল নিষিদ্ধ করবা। আইপিএল নিষিদ্ধ করে এরপরে বললো যে আইসিসিতে বিশ্বকাপে টি-20 ম্যাচে আমরা ভারতে খেলবো না, আমরা বাইরে খেলবো। চান্স পাবেও কে, তোমরা খেলবা না, খেলো না, তোমাদের পয়েন্ট কাটা যাবে, পয়সা কাটা যাবে, আর ওই পয়সার ম্যাক্সিমাম পাইব কে? ভারত। তার কারণ কি আমি বলি, আপনি যখন এই পয়সাটা তো দেয় আইসিসি, আপনি যখন ওখানে স্টেডিয়ামে খেলবেন সেটার একটা খরচ আছে, হোটেলে থাকবেন, খাইবেন, নিরাপত্তা, বাস, অমুক তমুক সব কিছু তো ইনভেস্ট করবে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বোর্ড। তারা তারা আবার পে করবে এটা ভারত সরকারকে। ভারত সরকার সেখান থেকে ট্যাক্স ম্যাক্স অমুক, তো এটা তো ভারতের লাভ, কারণ ভারত তো ডলারে পাবে পয়সাটা, তাহলে ভারতের লাভ। তাহলে ভারত হয়তো আপনাদের ইন্টারন্যাশনাল যাইয়েন না, তা আপনারা যাইয়েন না, আপনাদের রুম টুম সব খালি থাকবে, আপনাদের কিচ্ছু করার দরকার নেই, উল্টা পয়সাটা পেয়ে গেলাম। সেইটা সেটা হইতে পারে। এবং এগুলা কইরা একটা অর্থনৈতিক অবরোধ আপনাদের দিতে আর সম্পর্ক নাই, যেমন পাকিস্তানের সাথে করছে, সেম হইতে পারে না? সেরকমই সম্ভবত চলছে। সব কিছু সোজা না ভেবে একটু ঘুরেও ভাবি যে কোথায় কি হচ্ছে। বাংলাদেশ হয়তো এই মুস্তাফিজরে পাঠাই না নেওয়ার কারণে বাংলাদেশ ভারতের ওই চাণক্য চালে পা দিয়েছে হয়তো, সেই পা দিয়ে হয়তো এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ধ্বংস হচ্ছে। আর এদিকে আপনারা সবাই জানেন যে খলিলুর রহমানকে আমেরিকা ডাকছে, এটা নিয়ে আসলে খুব একটা টেনশন নেই, আমেরিকায় আমাদের ফিরবাচনের জন্য ডাকে নাই। এমনও হইতে পারে কি জানেন, যে নির্বাচনে জামাত এনসিপিরে 70% সিট দিয়া ইউনুস গভর্নমেন্ট জিতাই দিবে, বিএনপিরে কলা ধরাই দিবে, সেটাও হইতে পারে। আবার বিএনপি এককভাবেও ক্ষমতায় আসতে পারে, ইলেকশন হবে। তবে আমেরিকার টেনশন হচ্ছে যে ভাই, চায়নার কোনো মাল কিনো না, এটা কিনবা, আমরা আছি, এবার তুমি এটা ঘুরে এবার যে দেশ থেকে কিনবা কিনো, পাকিস্তান থেকে কিনো, টার্কি থেকে কিনো, আর যেখান থেকে কিনবা কিনো, এগুলো হচ্ছে মূল কাহিনী।